আল্লু অর্জুনের পুষ্পাকে তো আমরা সকলেই ইতিমধ্যে চিনে গেছি, কিন্তু এই পুষ্পা চরিত্রটি আদতে কোন সেই ভয়ানক ডাকাত থেকে সৃষ্টি হয়েছে সেটাই জানবো আজকের এই এপিসোডে। ভারতবর্ষের এই নটোরিয়াস ডাকাতকে কেন্দ্র করে পুষ্পার আশেপাশের যে দুনিয়াটি গড়ে উঠেছে তার বীভৎসতার পরিচয়টি জানলে আপনি চমকে যাবেন। প্রায় 190 জন মানুষকে নিজে হাতে খুন করেছিলেন বলে মনে করা হয়, যার মধ্যে অর্ধেকেরও বেশি ছিলেন পুলিশ অফিসার থেকে শুরু করে বিভিন্ন সরকারি আধিকারিক। 143 কোটি টাকার চন্দন কাঠ এবং 16 কোটি টাকার সম্পত্তির মালিক এই ভয়ঙ্কর ডাকাতের নাম ছিল কুশে মুনুস্বামী বীরাপ্পান। প্রায় 40 বছরেরও বেশি সময় ধরে ভারতবর্ষের একাধিক জঙ্গলে জঙ্গলে রাজ করে বেড়ানো এই বীরপ্পানকে গ্রেপ্তার করতে প্রায় 220 কোটি টাকারও বেশি খরচ করে ফেলেছিলেন তৎকালীন ভারত সরকার। শেষ পর্যন্ত এমন এক পরিস্থিতি এসে দাঁড়ায় যখন কর্ণাটক এবং তামিলনাড়ু সরকারকে যৌথভাবে ঘোষণা করতে শোনা গিয়েছিল এই বীরপ্পানকে যে জীবিত বা মৃত অবস্থায় ধরতে পারবে 5 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে তাকে। ইতিমধ্যে পুষ্পা 2 নামক একটি দক্ষিণ ভারতের সিনেমা নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে তুমুল শোরগোল, সমালোচনা, আলোচনা ইত্যাদি ইত্যাদি ঘটে গিয়েছে। পুষ্পারূপী আল্লু অর্জুনকে এই সিনেমায় বলতে দেখা গিয়েছে, আমি ফায়ার নই, ওয়াইল্ড ফায়ার। কিন্তু দক্ষিণ ভারতের জঙ্গলের ওয়াইল্ড ফায়ার ছিল কেবল একজনই, আর তিনি হলেন বীরাপ্পান। দীর্ঘ 40 বছরের বেশি সময় ধরে সন্ত্রাস চালিয়েছেন জঙ্গলে জঙ্গলে। ছড়িয়ে পড়েছিল যা ঠিক অনেকটা দাবানলের মতো। 10,000 কেজি চন্দন কাঠ চুরি, 2000টি হাতিকে খুন করে তাদের দাঁত উপড়ে নেওয়া, কর্ণাটকের সুপারস্টার অপহরণ। এই বীরপ্পানকে বাস্তব জীবনে কতটা ভয়ঙ্কর ছিলেন তারই একটা সংক্ষিপ্ত কিছুটা বিস্তারিত কাহিনী তুলে ধরার চেষ্টা করব আজকের এই এপিসোডে। কর্ণাটকের ঘন জঙ্গলে পুলিশ আধিকারিকদের এক বড় টিম মাত্র একজন লোকের সন্ধানে হন্যে হয়ে ঘুরে বেরিয়েছে একটা দীর্ঘ সময় ধরে, যার নিষ্ঠুরতা নৃশংসতা চর্চা পুরো ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল। তিনি এমনই একজন মানুষ যিনি জঙ্গলের মধ্যে পুলিশের হাত থেকে রক্ষার জন্য নিজের 6 মাসের ক্ষুদে সন্তানটিকে হত্যা করেছিলেন। শুধু তাই নয়, তার রাস্তায় আসা যে কোনো বাধাকে, তা পশু কিংবা মানুষ, কাউকেই হত্যা করতে একবার কেন 2 বারও তিনি ভেবে দেখেননি এই চন্দন পাচারকারী বীরপ্পান। 1952 সালের 18ই জানুয়ারি কর্ণাটকের গোপীনাথন গ্রামে জন্মগ্রহণ করেন কুশে মুনুস্বামী বীরাপ্পান। পরিবার ছিল অত্যন্ত গরিব ও দরিদ্র, আর সেই দারিদ্রতাকেই ঘৃণা করতে করতে বড় হতে হয়েছিল এই বীরাপ্পানকে। পিতা ছিলেন গবাদি পশুর একজন চাষি, কিন্তু তার কাকা ছিলেন জঙ্গলমহলের একজন চোরা চালানকারী। তাই বাবার থেকে কাকাকেই বেশি পছন্দ হয়েছিল ছোটবেলা থেকেই এই বীরপ্পানের। ছোটবেলা থেকেই কাকার সঙ্গে সঙ্গে বিভিন্ন জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ানো, বিভিন্ন চোরা শিকারী এবং নিষিদ্ধ চোরা চালানকারীদের সঙ্গে পরিচিতি ও বন্ধুত্ব করে ফেলেছিলেন এই বীরাপ্পান। আর এই সুযোগেই মাত্র 10 বছর বয়সে হাতে আসে বন্দুক। লেগে পড়েন হাতি শিকারের কাজে। অভ্যর্থ লক্ষ্যভেদ, হাতির সামনে সুদৃঢ় অবস্থান, মাত্র 12 বছর বয়সেই অঞ্চলের সেরা হাতি শিকারী হয়ে উঠেছিলেন বীরাপ্পান। এর মাত্র 17 বছর বয়সে একজন কর্তব্যরত ফরেস্ট রেঞ্জারের মাথায় গুলি করে এলাকায় বিশেষ চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি করেছিলেন এই বীরাপ্পান। এরপর থেকে আর ফিরে তাকাতে হয়নি তাকে। কাকার দল ছেড়ে ঠিক 1 বছর পরে, অর্থাৎ 18 বছর বয়স যখন তার, সেই সময়ে তার নেতৃত্বাধীন একটি দল তৈরি করে ফেলেন। কিন্তু কাকার দলের লোকেদের এটা পছন্দ হবে কেন? ফলে তারা এই ব্যাপারটাকে মোটেই তারা সুখকরভাবে, আনন্দকরভাবে তারা নিতে পারেননি, যার ফলে এই বীরাপ্পানকে ধরিয়ে দেওয়ার চেষ্টায় তারা ক্রমশই রত থাকেন। যার ফলে বীরাপ্পান একের পর এক পরিকল্পনা বিধ্বস্ত হতে থাকে। প্রথমে বীরাপ্পান এই ব্যাপারটা বুঝে উঠতে না পারলেও যখন শেষমেশ বুঝতে পারলেন, তখন তিনি মেতে ওঠেন একের পর এক হত্যালীলায়। অর্থাৎ তিনি আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন, যেখানে কাকার দলে চোরাচালানকারীদের থেকে শুরু করে পুলিশ, ফরেস্ট অফিসারদেরকেও কিন্তু তিনি বাদ দেননি তারই হত্যালীলায়। ক্রমশ কর্ণাটকের জঙ্গল ছেড়ে তামিলনাড়ু পেরিয়ে কেরালাতেও তার প্রভাব বিস্তার হতে থাকে। প্রায় 100 জনের একটি শক্তিশালী দল গঠন করে ফেলেন তিনি। বীরাপ্পানের এই বারবারন্ত কর্ণাটক, তামিলনাড়ু সরকারের রাতের ঘুম উড়িয়ে দেয়, কারণ বীরাপ্পানের এই প্রতিনিয়ত হাতি শিকারের ফলে জঙ্গলের হাতির সংখ্যা হু হু করে কমতে থাকে।
ফলে এই দুই সরকার সংঘবদ্ধভাবে তাদের জঙ্গলগুলিতে ফরেস্ট অফিসারদের বাড়ানোর সাথে সাথে রাজ্যসভায় বিল পাশ করিয়ে হাতির দাঁতের দ্বারা নির্মিত বিভিন্ন প্রোডাক্ট বন্ধ করে দেন তৈরি করা থেকে, যার ফলে হাতির দাঁতের চাহিদা এক ধাক্কায় কমে যায়। যার প্রতিশোধ নিতে তিনি শ্রীনিবাস নামক এক পুলিশ আধিকারিকের মাথা কেটে পরপর 3 দিন ফুটবল খেলেছিলেন বলেও শোনা যায়। তবে এই শ্রীনিবাসের একটু আলাদা কাহিনী রয়েছে, যে কাহিনীর কথা আজকে যদি আমরা বলি তাহলে ভিডিওর লেন্থ অনেকটা বড় হয়ে যাবে। তাই আপনাদের যদি ইন্টারেস্ট থাকে তাহলে কমেন্ট করুন। এই শ্রীনিবাস এবং এই বীরাপ্পানের যে দ্বন্দ্ব, সেটা নিয়ে আমরা বিস্তারিতভাবে ডিটেলস আলোচনা করব। এরপর 1993-এর 8ই এপ্রিল তামিলনাড়ুর কোলাদুরে একটি পোস্টার দিয়ে পুলিশ সুপারিনটেন্ডেন্টকে বীরপ্পান জানায় তিনি মালাংবুলিং পট্টিতে থাকবেন, আর তিনি যদি মায়ের পেটের সন্তান হন তাহলে তাকে যেন ধরতে আসেন। সেই মোতাবেক পরদিন অর্থাৎ 1993-এর 9ই এপ্রিল 2টি পুলিশ ভর্তি বাস তাকে ধরতে জঙ্গলে প্রবেশ করে। শুনে আশ্চর্য হবেন, এটা কিন্তু আদতেও ছিল বীরাপ্পানের একটি মরণ ফাঁদ। এই যাত্রাপথের প্রতি 10 ফুট অন্তরেই ছিল ল্যান্ডমাইন পোতা, যার ফলে প্রথম বাসটি পৌঁছানো মাত্রই বোমা বিস্ফোরণ করে এবং বাসটি ধ্বংস হয়ে গিয়ে বাসে থাকা 40 জনের মধ্যে 20 জন নিহত হন, 20 জন আহত হন। এই বিস্ফোরণের গতি এবং তীব্রতা এতটাই বেশি, এতটাই শক্তিশালী ছিল যে কয়েক মাইল পর্যন্ত এর কম্পন অনুভূত হয়েছিল। মৃত পুলিশদের দেহ টুকরো টুকরো হয়েই চারিদিকে ছড়িয়েও পড়েছিল। বীরাপ্পানের যদি মনে হতো কেউ বা কারা তারই অজান্তে পুলিশকে সাহায্য করছে, তাহলে তিনি তাকে বা তাদেরকে নির্দ্বিধায় হত্যা করতেন। এমনকি পুলিশের হাত থেকে রক্ষার জন্য তিনি তার 6 মাসের শিশুকন্যাকেও হত্যা করে ফেলেছিলেন মাথায় পাথর দিয়ে আঘাত করে, কারণ লুকিয়ে থাকাকালীন এই শিশুটি নাকি কাঁদছিল। এরপর পুলিশের হাত থেকে বাঁচতে একের পর এক উপায় বের করতে থাকে। তবে তিনি গ্রামের মানুষদের কাছে ছিলেন ভগবান। তাদেরকে তিনি বিভিন্ন দুর্দশায়, বিভিন্ন প্রয়োজনে, বিভিন্ন দুরাবস্থার সময় পয়সা দিয়ে সাহায্যও করে এসেছেন। ফলে গ্রামের মানুষদের কাছে তার জনপ্রিয়তা, ভালোবাসা ছিল অফুরন্ত। কিন্তু পুলিশ তা মেনে নিতে পারেনি। পুলিশদের কাছে এটা একেবারেই অসহ্য হয়ে ওঠে। তারা এই গ্রামবাসীর ওপর 3rd ডিগ্রি প্রয়োগ করে বিভিন্ন নৃশংস অত্যাচার চালিয়ে এই বীরপ্পানের হদিশ পাওয়ার জন্য নানানভাবে তথ্য সংগ্রহের কাজে লেগে পড়ে। ফলে একসময় দেখা যায় এই গ্রামবাসীর সঙ্গে পুলিশদের দ্বন্দ্ব। ওদিকে কর্ণাটক ছাড়িয়ে তামিলনাড়ু ছাড়িয়ে কেরালায় বিস্তার লাভ করে বীরপ্পানের এলাকা। পুলিশ আইনের বিভিন্ন জটিলতার কারণে এই বীরপ্পানের ওপর প্রয়োজনে অপ্রয়োজনে কোনো পদক্ষেপই তেমনই গ্রহণ করতে পারেনি। এদিকে পুলিশ টাস্ক ফোর্স গঠন করে এবং বীরপ্পানের 80% লোককেই কিন্তু গ্রেপ্তারি নয়, সেই সঙ্গে এনকাউন্টার করে ফেলে। শেষ পর্যন্ত একটা সময় দেখা যায় বীরপ্পানের কাছে মাত্র 8 থেকে 10 জন বেঁচে ছিলেন। তখন তামিলনাড়ু সরকার একটি নতুন পরিকল্পনা গঠন করেন। তামিলনাড়ু পুলিশ তখন কুক্কুন নামে একটি পরিকল্পনা করে বিজয় কুমার নামক একটি পুলিশকে দিয়ে 10 বছর টানা 10 বছর এই বীরপ্পানের বিরুদ্ধে বীরপ্পানের পেছনে লেগে থাকতে দেখা যায়। 2004 বীরপ্পানের চোখে একটা সমস্যার খবর পাওয়া যায়। গোপন সূত্রে এই প্রাপ্ত খবর থেকেই 2004 সালের 14ই অক্টোবর তাকে চিকিৎসার জন্য তারই এক নিকটবর্তী ক্যান্ডিডেটকে দিয়ে তার কাছে খবর পাঠানো হয়। কিন্তু শেষ পর্যন্ত 2004 সালের 14ই অক্টোবর বীরপ্পান নিজের গোঁফ কেটে ফেলেন। নিজের পোশাক চেঞ্জ করে সাদা পোশাকে তিনি বেরিয়ে পড়েন চোখের চিকিৎসার জন্য। তাকে একটি অ্যাম্বুলেন্সে করে আনা হচ্ছিল, কিন্তু হঠাৎই দেখা যায় সেই অ্যাম্বুলেন্সের চালক পর্যন্ত ছিলেন পুলিশেরই আধিকারিক। একটা জায়গায় এনে তাকে হঠাৎই জোরে ব্রেক করে গাড়ি থামিয়ে দেওয়া হয়। ড্রাইভার এবং তার সহকর্মী দূরে ছিটকে পালিয়ে যায় এবং তখন বীরপ্পানের বুঝতে আর বাকি থাকেনি যে সে ধরা পড়ে গিয়েছে। মাইকিং করে তাকে জানিয়ে দেওয়া হয়, আপনাকে পুলিশ ঘিরে ফেলেছে, পালানোর পথ নেই, আপনি এখনও সময় রয়েছে, নিজেকে স্যালেন্ডার করুন। কিন্তু বীরপ্পান তো ছাড়ার পাত্র নয়। তিনি এই গাড়ির ভেতর থেকে গুলি চালাতে শুরু করেন এলোপাথারি। সঙ্গী 4 জন সঙ্গে সঙ্গে কিন্তু পুলিশের গুলিতে নিহত হন। প্রায় 300টি গুলি এলোপাথারি আসার পরেও শেষ পর্যন্ত দেখা যায় বীরপ্পান একাই লড়ে চলেছেন পুলিশের বিরুদ্ধে। 2000টি হাতি, 180 জন মানুষ এবং বিপুল পরিমাণ চন্দন কাঠের চোরা চালানকারী বীরপ্পান শেষ পর্যন্ত 2004 সালের 14ই অক্টোবর পুলিশের গুলিতে নিহত হন। দেশের মানুষের কাছে তিনি একেবারে স্মাগলার, খুনি, চোরা চালানকারী, ডাকাত, দস্যু হলেও
তিনি তার গ্রামের মানুষের কাছে ছিলেন ভগবান। গ্রামের মানুষ তাকে ভগবান মানত, কেননা প্রয়োজনে অপ্রয়োজনে সর্বদাই কিন্তু এই বীরুপ্পানকে তারা পাশে পেয়েছে। এ বিষয়ে আপনার কি মনে হয়? এ বিষয়ে আপনার কি মনে হচ্ছে? সেই সঙ্গে এবারের সিনেমা দেখে আপনার কি মনে হচ্ছে? আপনারা নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাতে পারেন। নেক্সট এপিসোডে এই বীরাপ্পানের সম্পর্কিত আরও বিভিন্ন অজানা তথ্য নিয়ে আমরা আসছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, পরিজনদের সাথে শেয়ার করতে পারেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করতে পারেন। বীরুপ্পান সম্পর্কিত কিছু অজানা তথ্য বর্তমানে সিনেমার জগতে যেভাবে সাড়া ফেলেছে, সেই জায়গা থেকে কিছু অজানা তথ্য জানানোর প্রয়োজন বোধ করেই কিন্তু আজকের এপিসোড আমরা নিয়ে এলাম। তো চলুন আজ আপাতত এই পর্যন্তই। নমো টুডে, দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।